তো আমরা ইন্ডিয়ান জিওগ্রাফি এই পোর্শনটা শুরু করছি আজকে। আমরা ইন্ডিয়ান জিওগ্রাফির ভারতের একেবারে প্রাকৃতিক অংশটা। তো আমরা যদি প্রাচীন কাল থেকে দেখি, আমাদের যে ভূখণ্ডগুলো আছে, বিভিন্ন ভূখণ্ড বিভিন্নভাবে স্থান পরিবর্তন করেছে। ভারতের যে অংশটা আজকে আমরা ভারতীয় উপমহাদেশের যে অংশটা দেখছি, সেই অংশটা কিন্তু দক্ষিণ গোলার্ধে ছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, এখানে আন্টার্কটিকা, উত্তরে ভারতের এই অংশটা, এদিকে ইউরোপ এবং এশিয়ার অংশ। এগুলো কিন্তু বিভিন্ন সময় স্থান পরিবর্তন করেছে এবং তার ফলেই আজকে আমরা বর্তমান পরিস্থিতি, এই যে ভারতের উত্তর দিকে গমন, এই অংশটা আমরা দেখতে পাচ্ছি, এইটা কিন্তু ঘটেছে একটা সময়। এবং এইগুলো ঘটেছে বলেই আজকে হিমালয় পর্বত থেকে শুরু করে আরও বিভিন্ন ভূমিরূপগুলোকে আমরা এই অবস্থায় দেখতে পাই। তো এটা আমাদের ভূমিরূপ গঠনের ইতিহাস জানতে গেলে এই পোর্শনটা কিন্তু আমাদের জানতেই হবে। এখানে কোন যুগের সময় কী কী ঘটনা ঘটেছে সেটা দেয়া রয়েছে এবং এইটাও আমরা ছোট করে দেখলে বুঝতে পারবো যে ভারতের যে অংশটা, সেটা কিন্তু এই গন্ডোয়ানা ল্যান্ড, যেটা প্যানজিয়া একটাই মাত্র যে মহাদেশ ছিল, সেটা ভেঙে যাওয়ার ফলে নিচের দিকে গন্ডোয়ানা এবং উত্তরে লরেশিয়া হয়ে যায়। এবং ভারতের এই যে অংশটা, এই যে ভারতীয় উপমহাদেশের এই যে ভূখণ্ড, এটা দক্ষিণে ছিল প্রথমে, তারপর এটা আস্তে আস্তে উত্তর দিকে গমন করে এবং লরেশিয়া বা এখানে ইউরেশিয়ার যে অংশ, তার সাথে সংঘর্ষ হয়। এখানে মাঝখানে টেথিসে জমে থাকা পলি, সেটা হিমালয় পর্বতে পরিণত হয় এবং আরও অন্যান্য ভূমিরূপগুলো কিন্তু এখানে প্রভাবিত হচ্ছে। সেগুলো আমরা পরপর দেখব। ভূমিরূপ গঠনের ইতিহাস এটা আমাদের একটু জেনে রাখাটা প্রয়োজন। তারপরে আমরা ভারতের ভূপ্রকৃতির যে শ্রেণীবিভাগ, সেইগুলো নিয়ে আলোচনা করব। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? ভারতের যে উত্তর দিকের গমনের যে ব্যাপারটা, সেটা কিন্তু এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু এইভাবে এটা হয়েছে। তো এখান থেকে কোন কোন যুগে কি ঘটনা ঘটেছে সেটা আমরা দেখব। আমরা দেখতে পাচ্ছি গান্ডোয়ানা যুগ। গান্ডোয়ানার যুগে কি হয় না, এখানে একটা দামোদর এবং মহানদী বরাবর একটা চ্যুতি তৈরি হয়েছিল। সেই চ্যুতি তৈরি হওয়ার ফলে এখানকার গাছপালা, প্রাণী, উদ্ভিদগুলো মাটির নিচে চাপা পড়ে যায়, যেটা পরবর্তীকালে কয়লাতে পরিণত হয়। এবং আমরা যখনই ভারতের কয়লার কথা বলি, তখন আমরা কিন্তু দামোদর উপত্যকার কয়লার কথা বলি, যে ভারতের সবথেকে বেশি কয়লা সঞ্চয় কিন্তু এই জায়গাটাতে আছে। তার কারণ কি? তার কারণ কিন্তু এই যে গান্ডোয়ানা যুগ যখন আসে, সেই সময় কিন্তু একটা বড় কয়লা বলয় এখানে তৈরি হয়ে যাচ্ছে সেই ঘটনার কারণে। চ্যুতি হলো, ফাটল হলো, সেখানে ওই জিনিসপত্রগুলো মাটির নিচে চলে গেল এবং আমরা দেখতে পাচ্ছি আজকে সেগুলো কয়লায় পরিণত হয়েছে। মেসোজোয়িক যুগে কি হলো না, ভারতের মূল ভূখণ্ড মাদাগাস্কার থেকে সরে উত্তর দিকে আসাটা শুরু হয়েছিল। জাস্ট এটুকু মনে রাখলেই চলবে। আর লেট ক্রিটেশাস যুগের পরবর্তী সময় যে ঘটনাটা হলো, খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা, সেটা হচ্ছে আমাদের যে দাক্ষিণাত্যের মালভূমি, ভারতের দক্ষিণ দিকে যে মালভূমিটা বিদার অগ্নুদ্গমের ফলে তৈরি হয়েছিল, যেটাকে আমরা ডেকান ট্র্যাপ বলি, সেই মালভূমিটা কিন্তু ক্রিটেশাস যুগের পরবর্তী ক্রিটেশাসে তৈরি হয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের ভূমিরূপ গঠনের একটা ইতিহাস, সংক্ষিপ্ত একটা ইতিহাস। এখানে ওই ঘটনাটাই দেখানো আছে, কিভাবে ভারতীয় ভূখণ্ডটা উপর দিকে চলে যাচ্ছে আস্তে আস্তে। এবং এই যে আস্তে আস্তে গমন হলো, যে মাদাগাস্কার থেকে মাদাগাস্কার উপর দিকে যেতে শুরু করলো এবং এই যে সংঘর্ষটা, এখানে যে টেথিস, এখানে পলি সঞ্চয়, এবং সেটা দুটো ভূখণ্ডের সংঘর্ষের কারণে এই যে হিমালয় পর্বতের উৎপত্তির ঘটনা, এটা কিন্তু এইখানে ঘটছে। বর্তমানে আমরা হিমালয় পর্বত দেখতে পাচ্ছি, তার মূল কারণটা কিন্তু এইখানে। তো এই ঘটনাটা ঘটেছিল টারশিয়ারি যুগ। যখন ওই সংঘর্ষটা হলো, তখন টারশিয়ারি যুগ চলছে। তো তার ফলে তিনটে ধাপে আজকের হিমালয় পর্বতটা উৎপত্তি হয়েছে। প্রথমে হয় গ্রেট হিমালয়, অর্থাৎ যেটাকে আমরা হিমাদ্রি নাম দিয়েছি। তারপরে মিড হিমালয়, মধ্য হিমালয় এবং আউটার হিমালয়। এই তিনটে পরপর
কোন কোন যুগে হলো না, অলিগো ইওসিন পিরিয়ডে গ্রেট হিমালয়, মিওসিন পিরিয়ডে মিড হিমালয় এবং মিওসিনেতেই আউটার হিমালয়। 3টে পার্টে আজকের যে হিমালয় পর্বতমালা এইটা তৈরি হয়েছে। এইটুকু মনে রাখবেন এখান থেকে, তাহলে যথেষ্ট। এবার ভারতে কোথায় কোন শিলা পাওয়া যায়, কোথায় কতটা শিলাটা প্রাচীন, সেটা আমরা ছোট্ট একটু দেখে নেব। এই যে আর্কিয়ান রক সিস্টেম, এটা হচ্ছে সব থেকে পুরাতন একেবারে সেই শুরুর দিকের প্রিক্যাম্বিয়ান যুগের পাথর। আর্কিয়ান গ্রানাইট নিস এবং ধারওয়ার, এই দুটো ভাগ আছে এই আর্কিয়ান সিস্টেমের। পুরানা রক সিস্টেম, তারপরে এটাও পুরাতন, একটু আর্কিয়ানের থেকে একটু তুলনামূলক নতুন। আর হচ্ছে দ্রাবিডিয়ান রক সিস্টেম, তারপরের শিলা, এবং আর্য রক সিস্টেম, যেটা একেবারে মানে তুলনামূলক আধুনিক। এই যে গান্ডোয়ানা, ভারতের যে কয়লা ক্ষেত্র, এটা আধুনিকের মধ্যে পড়ে। আর আর্য রক সিস্টেমের মধ্যে পড়ে জুরাসিক সিস্টেম, ডেকান ট্র্যাপ এবং টার্সিয়ারি সিস্টেম। হিমালয় যেটা, সেটা কিন্তু এই আর্য রক সিস্টেমের মধ্যে পড়ে। এখানে আমাদের এইটুকু জানলেই চলবে। এইখানে একটু ছোট করে আমাদের জানতে হবে এই যে আর্কিয়ান রক সিস্টেম যেটা সবচেয়ে পুরাতন, সেটা কোথায় কোথায় পাওয়া যায়। উড়িষ্যা, মেঘালয়, মধ্যপ্রদেশ, ছোটনাগপুর, এবং এরই একটা অংশ ধারওয়ার সিস্টেম, সেটা হচ্ছে কর্ণাটকের ধারওয়ার জেলাতে প্রথম পাওয়া যায়। এটা অনেক পুরাতন এবং এর মধ্যে প্রচুর খনিজ সম্পদ পাওয়া যায়। ধারওয়ার সিস্টেম কর্ণাটকে পাওয়া যায়, এটুকু জানলেই চলবে। পূর্ণা রক সিস্টেম, সেটা কোথায়, অন্ধ্রপ্রদেশ, কোডাপ্পা, কুর্নুল, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, সিংভূম, যেটা আকরিক লোহার বন্টন আমরা দেখতে পাই, সেটাই পূর্ণা রক সিস্টেমের মধ্যে পড়ছে। এবং তাই নয়, গোলকুন্ডা, পান্নাতে যে হীরার খনি রয়েছে, সেটাও কিন্তু এই পূর্ণা রক সিস্টেমের মধ্যে। দ্রাবিডিয়ান রক সিস্টেম কিন্তু হিমালয় পর্বতে দেখা যায়, জাস্ট এইটুকু জানলেই চলবে। দ্রাবিডিয়ান রক সিস্টেম হিমালয় পর্বতে দেখতে পাওয়া যায়। আর আর্য রক সিস্টেমের কথা বলছিলাম, গান্ডোয়ানা কয়লা, যেটা একটু আগে আলোচনা করলাম দামোদর অঞ্চলে, সেটা এই আর্য রক সিস্টেমের অন্তর্গত। দাক্ষিণাত্য মালভূমি, যে ক্রিটেসাস, পরবর্তী ক্রিটেসাস যুগে যে পাথর তৈরি হয়েছিল, মানে সেখানকার যে ব্যাসল্ট শিলাটা তৈরি হয়েছিল, সেটাও কিন্তু এই আর্য রক সিস্টেমের অন্তর্গত। টার্সিয়ারি যুগ অর্থাৎ হিমালয় অঞ্চলে সেই জায়গার সেই অংশটাও কিন্তু আর্য রক সিস্টেম। এবং প্লিস্টোসিন যুগে যে হিমযুগ এসেছিল, কাশ্মীরের কারেওয়া থেকে শুরু করে ওই পুরো অংশটাই কিন্তু প্লিস্টোসিন যুগে আর্য রক সিস্টেমটা তৈরি হয়। এবার আমরা মূল জায়গাতে চলে আসব। আমরা কিছুটা শিলা নিয়ে আলোচনা করলাম। এখানে আমরা ভারতের যে ভূপ্রাকৃতিক বিভাগ আমরা করে থাকি, যে আমরা হিমালয় কী করে উৎপত্তি হয়েছে দেখলাম, অর্থাৎ এই পুরো উত্তর দিকের যে হিমালয়ের অংশটা, সেটা উত্তর দিকের অংশের মধ্যে পড়ে যাচ্ছে। একেবারে উত্তরে আমরা পাচ্ছি কি, এই দিকটা জুড়ে পুরোটাই হচ্ছে হিমালয় পর্বতমালা, অর্ধচন্দ্রাকারে বিস্তৃত এরকমভাবে। তারপরেই এখানে বৃহৎ সমভূমি অঞ্চল, বৃহৎ সমভূমির মধ্যে আমরা রাজস্থানকেও ধরে নিচ্ছি, রাজস্থান সমভূমিকেও ধরে নিচ্ছি। এখানে ব্রহ্মপুত্র, আসামে এখানে ব্রহ্মপুত্র, এবং পশ্চিম দিকে এইদিকে সিন্ধু, এটা পুরোটাই গঙ্গা, এবং এখানটা ব্রহ্মপুত্র। এই তিনটে যে বৃহৎ সমভূমি অঞ্চল উত্তরের, সেটা আমরা এর মধ্যে ধরে নিচ্ছি। উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, অর্থাৎ বাকি অংশটুকু দক্ষিণ ভারতেরই যে বিস্তীর্ণ অংশের মালভূমি, মধ্য ভারতের মালভূমিটার মধ্যে পড়ে যাচ্ছে, দাক্ষিণাত্যের মালভূমিটার মধ্যে পড়ে যাচ্ছে উপদ্বীপীয় মালভূমি, এর একটা বৃহৎ শ্রেণী বিভাগ। উপকূলের সমভূমি, অর্থাৎ একেবারে উপকূল জুড়ে ভারতের যে দীর্ঘ বিস্তৃত উপকূল, তার উপকূল অঞ্চলের যে সমভূমি, সেটা একটা ভাগ। এবং দ্বীপ অঞ্চল, অর্থাৎ এখানে আন্দামান নিকোবর, এখানে লাক্ষাদ্বীপ, পুরোটাই হচ্ছে দ্বীপ অঞ্চলে ভূপ্রাকৃতির মধ্যে পড়ছে। এটা একদম ব্রড ক্লাসিফিকেশন। এর মধ্যে আরও অনেক আমরা ডিভিশন করতে পারি, যেমন এই উত্তরের সমভূমিকে আমরা রাজস্থান সমভূমি একটা আলাদা করে করতে পারি, বা থর যে মরুভূমি অঞ্চল, সেটা একটা আলাদা ভাগ করে দিতে পারি। এরকমভাবে বিভিন্ন রকম শ্রেণীবিভাগ এর মধ্যে হতে পারে। এইগুলো আমরা পরপর ডিটেলে আলোচনা করব। প্রথমে হচ্ছে হিমালয়, অর্থাৎ উত্তরের যে পার্বত্য অঞ্চল, হিমালয় পর্বতমালা, সেই সম্পর্কে আমাদের একটু জানতে হবে। হিমালয় পুরো একেবারে অর্ধচন্দ্রাকার, এখানে খুব ডিটেলে দেওয়া রয়েছে। প্রায় নিরবিচ্ছিন্নভাবে এখান থেকে পশ্চিম দিকে এখানে নাঙ্গা পর্বত, এবং পূর্ব দিকে এখানে নামচা বারোয়া, এই পুরো বিস্তীর্ণ অংশটাতে হিমালয় পর্বতমালা বিস্তৃত। এবং শুধু তাই নয়, এখানে কিন্তু উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে ভাগ রয়েছে। টোটাল দৈর্ঘ্য কত, 2500 কিলোমিটার, এখান থেকে শুরু করে এই পর্যন্ত 2500 কিলোমিটার, এবং কোথাও 160 কিলোমিটার থেকে 450 কিলোমিটার। এই যে কতটা বিস্তৃত, সেটা কিন্তু এক এক জায়গায় এরকম, কোথাও 160, কোথাও 450। তো এই যে জিনিসটা, এটাও আমাদের জানতে হবে। এবং হিমালয়ের যে সূক্ষ্ম বিভাগগুলো, সেগুলো কিন্তু আমাদের পরপর দেখতে হবে। এই জায়গাটা আমরা
পশ্চিম হিমালয়ের মধ্যে এই জায়গাটা চলে আসছে। আচ্ছা, আমরা পরপর দক্ষিণ থেকে উত্তরে কী কী পাচ্ছি? প্রথমে নিচে শিবালিক পাবো, তারপর পাবো হিমাচল, তারপরে হিমাদ্রি এবং তারপরে টেথিস। দক্ষিণ থেকে উত্তরে হিমালয়েরই 4টে ভাগ আমরা পাচ্ছি। আর এখানে পশ্চিম থেকে পূর্বে হিমালয়ের 3টে ভাগে আমরা আলোচনা করে থাকি। এদিকে পশ্চিম হিমালয়, মাঝখানে মধ্য হিমালয়, আর এদিকে হচ্ছে পূর্ব হিমালয়। তো এই 3টে ভাগের আমরা পূর্ব পশ্চিম ভাগটা করি এবং উত্তর দক্ষিণে হচ্ছে 4টে: শিবালিক, হিমাচল, হিমাদ্রি এবং টেথিস। তার মধ্যে শিবালিকটা সবচেয়ে নিচু, তারপরে হিমাচল, তারপরে হিমাদ্রি, তারপরে হচ্ছে টেথিস। এরকমভাবে হিমালয়ের দক্ষিণ থেকে উত্তরে ডিভিশনটা। এবার এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মূলত পশ্চিম হিমালয়ের অংশ। ওপরে হচ্ছে কারাকোরাম, এখানে কারাকোরামটা নেই, কারাকোরাম প্রথমে, সবচেয়ে উত্তরে কারাকোরাম, তারপরে লাদাখ রেঞ্জ, তারপরে জাস্কার রেঞ্জ। এই 3টে কিন্তু পরপর আছে এবং এরপরে এখানে উচ্চ হিমালয় চলে আসছে, অর্থাৎ যেটাকে আমরা হিমাদ্রি বলছি, হিমাদ্রি হিমালয়ের অংশ এখানে। তারপরে এই যে পীরপাঞ্জাল, ধওলাধার, এটা হচ্ছে হিমাচলের অংশ, হিমাচলের অংশ অর্থাৎ এই দ্বিতীয় পার্ট। শিবালিক নিচে, এই শিবালিক, তারপরে হচ্ছে এই পীরপাঞ্জাল, ধওলাধর, এই সবগুলো হচ্ছে হিমাচলের অংশ। আর হিমাদ্রি, তারপরে যেটাকে গ্রেট হিমালয় বলছি এখানে, তারপর এই টেথিসের যে পার্টগুলো পড়ছে, জাস্কার, লাদাখ, কারাকোরাম, এখানেই পরপর রয়েছে। এখন এখান থেকে এই সিকোয়েন্স অনুযায়ী কিন্তু পরপর প্রশ্ন হয়, সেটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এটা হলো। এখানে কিছু বৈশিষ্ট্য বলা আছে যে শিবালিকটা সবচেয়ে নিচু, গড় উচ্চতা মাত্র 600 মিটার, প্রস্থে 10 কিলোমিটার থেকে 15 কিলোমিটার মাত্র প্রস্থ। হিমাচল গড় উচ্চতা 2000 থেকে 3300 মিটার, 60 থেকে 80 কিলোমিটার পর্যন্ত চওড়া। এবং এই ধওলাধার, মুসৌরি, নাকটিব্বা, এই যে পর্বত রেঞ্জগুলো, এটা কিন্তু হিমাচলের অংশ। এখন এইগুলো হচ্ছে প্রশ্ন তৈরির জায়গা যে হিমাচলের অংশ তাহলে এর মধ্যে কোনগুলো কোনগুলো পড়ছে। হিমাচলের অংশ কিন্তু এই পীরপাঞ্জাল, ধওলাধর, মুসৌরি, নাকটিব্বা, এইগুলো। আর হিমাদ্রি হচ্ছে সব থেকে উঁচু, হিমাদ্রি হচ্ছে সব থেকে উঁচু এবং 6000 মিটারেরও বেশি, মাত্র যার গড় উচ্চতাই 6000 মিটার বা তার বেশি। সবসময় বরফাবৃত শৃঙ্গগুলো, এভারেস্ট থেকে শুরু করে সবচেয়ে বড় বড় যে কাঞ্চনজঙ্ঘা, মাকালু, ধবলগিরি, নন্দাদেবী, সবগুলোই কিন্তু এই হিমাদ্রি সবচেয়ে উঁচু যে জায়গাটা সেটার মধ্যে পড়ছে। আর হচ্ছে টেথিসটা হচ্ছে হিমাদ্রির উত্তরে রয়েছে, 4000 মিটার থেকে 5000 মিটার এর গড় উচ্চতা। এবং জাস্কার এটা এইমাত্র আমরা দেখলাম, জাস্কারের লিওপার্গেল হচ্ছে এখানকার সর্বোচ্চ অংশ, সবচেয়ে বেশি উঁচু অংশ এটা। এবার আমরা পশ্চিম থেকে পূর্বে যে ভাগগুলো আছে হিমালয়ের সেইগুলো দেখব। এখানে আমরা পশ্চিমে কি ভাগ করেছিলাম, এদিকে পশ্চিম হিমালয়, একদম খুব সুন্দর একটা শ্রেণীবিভাগ আছে। এখানে নাঙ্গা পর্বত থেকে শুরু হচ্ছে হিমালয়, এখানে নামচা বারোয়া পর্যন্ত। এবার এই যে নেপাল, মিডলে নেপাল পড়ছে, আমরা জানি এখানে নেপাল, এই নেপালে পুরোটাই হচ্ছে মধ্য হিমালয়, পুরো নেপালটাই হচ্ছে মধ্য হিমালয়। আর পশ্চিম হিমালয় হচ্ছে বাকি, অর্থাৎ এই যে জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের এই অংশটা, এটা পশ্চিম হিমালয়। আর নেপাল শেষ হয়ে আবার পশ্চিমবঙ্গ, সিকিম শুরু হচ্ছে, সিঙ্গলীলা পর্বতশ্রেণী শুরু হচ্ছে। সেই সিঙ্গলীলা পর্বতশ্রেণী থেকে শুরু করে পুরো এই ভুটান, অরুণাচল প্রদেশ পর্যন্ত এই জায়গাটা পুরোটাই হচ্ছে পূর্ব হিমালয়। এই 3টে ভাগ হিমালয়ের পূর্ব পশ্চিমে করা হয়েছে। তাহলে প্রথমে আমরা পশ্চিম হিমালয় দেখব। পশ্চিম হিমালয় কি কি পড়ছে? কাশ্মীর, হিমাচল, কুমায়ুন হিমালয় মানে পুরোটাই এই যে উত্তরাখণ্ডের যে হিমালয় সেটাকে কুমায়ুন হিমালয় বলা হয়। এবার কাশ্মীর হিমালয়ে আমরা জানি এই যে কাশ্মীর অংশটা, যেটাকে আমরা কাশ্মীর বলি, কাশ্মীর অ্যাকচুয়ালি একটা উপত্যকা। কাশ্মীর উপত্যকা
পীরপাঞ্জাল এবং জাস্কারের মধ্যে পড়ছে। পীরপাঞ্জাল জাস্কার পর্বতশ্রেণীর মাঝে কাশ্মীর উপত্যকা রয়েছে। এবার সেটাকে আমরা জানি ভূস্বর্গ বলা হয়। এখানে ডাল হ্রদ এবং উলার হ্রদ রয়েছে, এই কাশ্মীর উপত্যকার মধ্যেই রয়েছে। তো এখানে আবার কিছু গুরুত্বপূর্ণ পাস রয়েছে, বিভিন্ন গিরিপথ রয়েছে, কারণ দুটো বড় বড় উঁচু পর্বতশ্রেণীর মাঝখানে হচ্ছে কাশ্মীর উপত্যকা, একদিকে জাস্কার একদিকে পীরপাঞ্জাল। তাহলে এখানে পৌঁছাতে হলে পর্বত ডিঙিয়ে যেতে হবে, সেটা তো সম্ভব নয়। সুতরাং আমরা যেটা মাউন্টেন পাস, অর্থাৎ পর্বতের যেখান দিয়ে যাতায়াত করা চলে, যেখান দিয়ে পর্বতের নিচু অংশ, সেই মাউন্টেন পাস দিয়ে যাওয়া ছাড়া উপায় নেই। তাহলে কী কী পাস এখানে আছে? এই বানিহাল, জজিলা, বুর্জিলা, এগুলো গুরুত্বপূর্ণ পাস এই অঞ্চলের। কোথায় কি কানেক্ট করেছে সেটাতে আমি একটু পরে আসব। এখানে অনেক প্রশ্ন হয়ে থাকে বিভিন্ন রাজ্যের, কোন রাজ্যের মানে সেই পাসটা পড়ছে সেটা, এবং সেই পাসটা কোন দুটো জায়গাকে যোগ করেছে সেটা থেকে প্রশ্ন হয়। সেটাতে আমি একটু পরে আসব, আমরা একটা চার্টের মাধ্যমে ওটা তৈরি করব। যাই হোক, তাহলে কাশ্মীর হিমালয় এই একটা অংশ রয়েছে, এবং ভারতের সবচেয়ে উঁচু পথ, গিরিপথ, সবচেয়ে উঁচু খারদুংলা, সেটা কিন্তু এখানে রয়েছে। আর জজিলাটা খুব গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে এই কারণে, কারণ লাদাখের সাথে কাশ্মীর উপত্যকা এবং লাদাখ এর মধ্যে কানেক্টিভিটি একমাত্র জজিলা পাস দিয়ে হয়। এছাড়া এখানে হিমবাহ রয়েছে অনেকগুলো, বিয়াফো, বল্টারো, হিসপার, এগুলো হচ্ছে সব কারাকোরামের এক একটা গুরুত্বপূর্ণ হিমবাহ, যেটা কিন্তু একদম উপরে রয়েছে কারাকোরাম। কারাকোরাম রেঞ্জটার কথা বলেছি, আবার পরে আমরা ম্যাপটা দেখব। তো সেইখানে কিন্তু বিয়াফো, বল্টারো, হিসপার এগুলো এখানে আমরা দেখতে পাবো রয়েছে। আচ্ছা, এবার হিমাচল হিমালয়, কাশ্মীর পরে হিমাচল হিমালয় রয়েছে। পাঞ্জাব আর হিমাচল প্রদেশের মধ্যে কিন্তু এই হিমালয় রয়েছে, এবং তার মধ্যে এই ধৌলাধর, নাগটিব্বা, মুসৌরি পর্বতশ্রেণী, এটা আমরা ছবিতে দেখব এখনই। জাস্ট এটুকু জেনে রাখুন, হিমাচল হিমালয়ের এই তিনটে অংশ আছে। আর হচ্ছে কুমায়ুন, অর্থাৎ পুরো উত্তরাখণ্ডের পুরো অংশটাই হচ্ছে কুমায়ুন হিমালয়। কুমায়ুন হিমালয় কি গুরুত্ব না, এখানে বেশ কিছু উঁচু পর্বতশ্রেণী রয়েছে, নন্দাদেবী, ত্রিশূল, কেদারনাথ। উচ্চতা সবগুলো করার প্রয়োজন নেই, কিন্তু এগুলো যে এই কুমায়ুন হিমালয়ের অংশ, এটা একটু মনে রাখতে হবে। নন্দাদেবী, ত্রিশূল, কেদারনাথ, এখানে পুরো কুমায়ুন হিমালয়ের ছবিটা দেওয়া রয়েছে। এই যে কুলু উপত্যকা খুব গুরুত্বপূর্ণ, এখানে পর্যটন কেন্দ্র, খুব গুরুত্বপূর্ণ কিছু পর্যটন কেন্দ্র রয়েছে কুমায়ুন হিমালয়ের। আর এখানে উপত্যকাগুলোকে বলা হয় দুন। কুমায়ুন হিমালয় যে উপত্যকা, সেই উপত্যকাকে বলা হয় দুন, এবং এখানকার যে হ্রদ সেটাকে বলা হয় তাল। নৈনিতাল, ভীমতাল, সাততাল, পুনতাল, নৌকুচি তাল, এরকম অনেক তাল বা হ্রদ, সবগুলোই হিমবাহ সৃষ্ট হ্রদ, এখানে তাল বলা হয়। কুমায়ুন হিমালয়ে মানা, নীতি, বিভিন্ন পাস, উত্তরাঞ্চল থেকে তিব্বতে যাওয়া যায়। খুব গুরুত্বপূর্ণ দুটো পাস, এটা অবশ্যই মনে রাখবেন, মানা এবং নীতি, এই দুটো হচ্ছে উত্তরাঞ্চল বা উত্তরাখণ্ডে রয়েছে, এবং সবগুলোই কিন্তু তিব্বতে যাওয়ার জন্য এখানে ব্যবহার করা হয়। এবার মধ্য হিমালয়, অর্থাৎ পুরো নেপাল। নেপালের খুব ডিটেলে আমাদের যা দরকার নেই, কারণ এটা ভারতের অংশ নয়, কিন্তু আমাদের মনে রাখতে হবে কিছু সবচেয়ে উঁচু যে পর্বতশৃঙ্গ, সবগুলোই কিন্তু ম্যাক্সিমাম এখানে রয়েছে। প্রথমত এভারেস্ট রয়েছে, এভারেস্টের ডান দিকে রয়েছে মাকালু, বাঁ দিকে রয়েছে চয়ু। মাকালুর বেশ কিছুটা দূরে রয়েছে কাঞ্চনজঙ্ঘা। গৌরীশঙ্কর, গণেশ হিমাল, মানসালু, অন্নপূর্ণা, ধবলগিরি, এগুলো কিন্তু সব নেপালে রয়েছে। এরপরে পূর্ব হিমালয়। পূর্ব হিমালয়, তো পূর্ব হিমালয়টাও খুব গুরুত্বপূর্ণ, আমাদের কিন্তু খুব ভালো করে এখানে ম্যাপ স্টাডিটা করে নিতে হবে। ম্যাপ স্টাডি করতে হবে যে পূর্ব হিমালয়ের কোন কোন অংশে কী কী রয়েছে। তো এই জায়গাতে যেটা বলছিলাম যে নেপাল শেষ হচ্ছে
নেপাল শেষ হয়ে সিঙ্গলীলা পর্বতশ্রেণী শুরু হচ্ছে, যেটা পশ্চিমবঙ্গ এবং সিকিমের অংশের মধ্যে আছে। তারপরেই সেই জায়গা থেকে শুরু হয়ে যাচ্ছে পূর্ব হিমালয়, আপ টু এখানে অরুণাচল প্রদেশের নামচা বারোয়া পর্যন্ত। এইখানে এই পুরোটাই হচ্ছে এই জায়গাটা পূর্ব হিমালয়। তিনটে ভাগ আছে, দার্জিলিং সিকিম হিমালয়, অর্থাৎ যেটা এইমাত্র বলছিলাম, এইখানে সিকিম, তারপরে দার্জিলিং পশ্চিমবঙ্গের অংশ, তারপরে এখানে ভুটান পড়ে যাচ্ছে, ভুটান আরেকটা পার্ট, আর একটা হচ্ছে অরুণাচল প্রদেশের অংশ, অরুণাচল হিমালয়। তো এখানে কাঞ্চনজঙ্ঘা সবচেয়ে উঁচু একটা অংশ, ৮,৫৯৮ মিটার। আর কি কি আছে? সান্দাকফু, ফালুট, সবরগ্রাম, যেটা আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও সবচেয়ে উঁচু উঁচু জায়গা। সান্দাকফু হচ্ছে সবচেয়ে উঁচু পশ্চিমবঙ্গের জায়গা, ৩,৬৩৪ মিটার। তারপরে রয়েছে ফালুট, সবরগ্রাম, এগুলো সবই কিন্তু সিঙ্গলীলা পর্বতশ্রেণীর মধ্যে পড়ছে। আর অরুণাচল হিমালয়, ভুটানটা আমাদের অংশ নয়, ভুটানটা আমাদের প্রয়োজন নেই, এইটা বাদ দেবো। তারপর অরুণাচল হিমালয়ের মধ্যে পড়ে যাচ্ছে নামচা বারোয়া, সবচেয়ে উঁচু অংশ, এখানে ৭,৭৫৬ মিটার। এবার এইখানে কিন্তু এই নাথুলা, জেলেপলা, যেটা সিকিমের দুটো খুব গুরুত্বপূর্ণ পাস, তিব্বতের চুম্বু উপত্যকাতে যাওয়া যায়, নাথুলা এবং জেলেপলা, এই দুটো বারবারই জিজ্ঞাসা করা হয় যে কোথায় এগুলো রয়েছে। তো এটা রয়েছে সিকিমে। আচ্ছা, এবার এই যে বাকি অংশগুলো, কারাকোরাম, লাদাখ, এই পরপর এগুলো কিন্তু রয়েছে। সবচেয়ে উত্তরে রয়েছে কারাকোরাম। গডউইন অস্টিন বা K2 এখানে রয়েছে, যেটা ভারতের সর্বোচ্চ অংশ, ৮,৬১১ মিটার। তারপর রয়েছে লাদাখ। কারাকোরাম আর জাস্কারের মাঝে, অর্থাৎ প্রথমে কারাকোরাম, এই সিকোয়েন্সটা গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। কারাকোরাম প্রথমে, তারপরে হচ্ছে লাদাখ, তারপরে হচ্ছে জাস্কার, তারপরে এখানে হিমাদ্রি, তারপরে হিমাচল, তারপরে শিবালিক। তো এই তিনটে পরপর কিন্তু মনে রাখতে হবে, কারাকোরাম, লাদাখ আর জাস্কার। তো কারাকোরাম আর জাস্কারের মাঝখানে পড়ছে লাদাখ, ৬,০০০ মিটার উচ্চতা, এবং এখানেই এর উত্তরে রয়েছে ভারতের সবচেয়ে উঁচু লাদাখ মালভূমি। এবং সিয়াচেন যে হিমবাহ, যদিও সিয়াচেন হিমবাহটা কারাকোরামের অংশ, সিয়াচেন হিমবাহ কারাকোরাম পর্বতশ্রেণীর মধ্যে রয়েছে। বিয়াফো, বল্টার ও হিসপার, এই সবগুলোই কিন্তু কারাকোরামের গুরুত্বপূর্ণ হিমবাহ। এবার এখানে আমাদের ম্যাপটা খুব ভালো করে দেখতে হবে। পূর্ব হিমালয়ের যে অংশটা বলছিলাম, এই যে জায়গাটা, এখানে এইখানে কিন্তু শুরু হচ্ছে সিঙ্গলীলা পর্বতশ্রেণী। নেপাল শেষ হচ্ছে, এখানে সিঙ্গলীলা শুরু হচ্ছে, পূর্ব হিমালয় শুরু হচ্ছে। তারপর এখানে ভুটান, অরুণাচল প্রদেশ করে পুরো এই জায়গাটা এই। এবং তার সাথে আমাদের উত্তর পূর্বের যে পার্বত্য অঞ্চল, অর্থাৎ হিমালয়ের এই অংশটুকু বাদ দিলেও পুরো উত্তর প্রবাহ, এই পুরো এলাকাটাই কিন্তু পাহাড় পর্বতে ঘেরা, পুরো হিমালয়ের একটা এক্সটেনশন। তাহলে তারপরে এখানে মিশমি পাহাড় পড়ছে, পাটকই, নাগা, মিকির, বরেল, লুসাই, এখানে গারো, খাসি, জয়ন্তিয়া, মেঘালয়, এই প্রত্যেকটা অংশই কিন্তু উত্তর পূর্ব ভারতের যে পার্বত্য অঞ্চল তার একটা অংশ। এই জায়গার সবচেয়ে উঁচু যে জায়গাটা, সেটা হচ্ছে কি দাফাবুম। এখানে মিশমি পাহাড় আমরা দেখতে পাচ্ছি, মিশমির দাফাবুম হচ্ছে সবচেয়ে উঁচু। উত্তর পূর্বের পাহাড়ি অঞ্চলের যে অংশ, সেটা হচ্ছে সবচেয়ে উঁচু, ৪,৫৭১ মিটার। এটা কিন্তু হিমালয়ের অংশে নয়, এটা উত্তর পূর্বের পাহাড়ি অঞ্চলের মধ্যে আমরা বলছি। হিমালয়ের নামচা বারোয়া আমরা দেখলাম একটু আগে এখানে। তো বাদবাকি অংশের মধ্যে সবচেয়ে উঁচু জায়গা হচ্ছে এই দাফাবুম, এটা মনে রাখতে হবে। আর এখানে মণিপুরের ইম্ফল উপত্যকায় এখানে লকটাক হ্রদ রয়েছে। লকটাক হ্রদ খুব গুরুত্বপূর্ণ একটা মিষ্টি জলের হ্রদ। কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক, এখানে ফ্লোটিং ন্যাশনাল পার্ক, সেটাও এখানে রয়েছে, এই লকটাক হ্রদের মধ্যেই রয়েছে। আর হচ্ছে মেঘালয় মালভূমি, এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, মেঘালয়, গারো, খাসি, জয়ন্তী, এই পুরো এলাকাটাই হচ্ছে মেঘালয় মালভূমি। ৬০০ থেকে ২,০০০ মিটার হচ্ছে এর গড় উচ্চতা। এবং গারো পাহাড়ের সর্বোচ্চ অংশ হচ্ছে নকরেক,
গারো পাহাড়ের সর্বোচ্চ অংশ হচ্ছে নকরেক। শিলং হচ্ছে সবচেয়ে, মেঘালয় মালভূমির সবচেয়ে সর্বোচ্চ অংশ হচ্ছে শিলং, খাসি পাহাড়ের মধ্যে পড়ছে, 1961 মিটার সবচেয়ে উঁচু অংশ। তারপরে হচ্ছে জয়ন্তিয়া। চুনাপাথর গঠিত চেরা মালভূমি, চেরা মালভূমি কোথায় রয়েছে? শিলং মালভূমির দক্ষিণে। আর শিলং হচ্ছে একটা বৃষ্টির ছায়া অঞ্চল। আমরা জানি এখানে মৌসিনরাম, চেরাপুঞ্জি, এই জায়গাটা সবচেয়ে বেশি বৃষ্টি হয়, কিন্তু তারপরেই শিলং মালভূমি কিন্তু একটা বৃষ্টির ছায়া অঞ্চলের মধ্যে পড়ে। কিন্তু শিলংটা হচ্ছে মেঘালয় মালভূমির সবচেয়ে উঁচু অংশ হচ্ছে শিলং, 1961 মিটার উচ্চতা। তাহলে এইটা আমাদেরকে এখানে এই ইনফরমেশানগুলো এই জায়গার থেকে মনে রাখতে হচ্ছে। এবার একটু আগে যেটা বলছিলাম যে এখানে যে মাউন্টেন পাসগুলো রয়েছে সেইগুলো কিন্তু আমাদেরকে খুব ভালো করে তৈরি করতে হবে। মাউন্টেন পাস থেকে প্রশ্ন কিন্তু অবশ্যই থাকবে, মাউন্টেন পাস থেকে প্রশ্ন কিন্তু অবশ্যই থাকবে। তো কোন রাজ্যে কোন পাসটা রয়েছে এবং কোন জায়গা থেকে সেটা কানেকশন হয়, কানেক্টিভিটি কোথায় রয়েছে, সেটা আমাদেরকে জেনে নিতে হবে। এই চারটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে একটা প্রশ্ন এক্সপেক্ট করাই যায়। এই যে খারদুংলা ভারতের সবচেয়ে উচ্চতম অংশ, হিমাচল প্রদেশে পড়ছে, জজিলা জম্মু কাশ্মীরে পড়ছে, শ্রীনগর এবং লেহের মধ্যে কানেক্টিভিটি, বানিহাল জম্মু কাশ্মীরকে যুক্ত করছে শ্রীনগর জম্মু, বুর্জিলা জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশের মধ্যে রয়েছে, রোটাং পাস হিমাচল প্রদেশে, কুলু এবং লাহুল উপত্যকার মধ্যে কানেক্টিভিটি, নাথুলা সিকিম এবং জম্মু উপত্যকা, যেটা একটু আগে বলছিলাম। এবং এখানে ম্যাপের মধ্যে কিন্তু আমরা এগুলো পাবো, ম্যাপে একদম প্রত্যেকটা রাজ্যের অবস্থানগুলো, যে মানা পাস, নীতি পাসের কথা বলছিলাম, এগুলো পরপর কিন্তু এখানে তিব্বতে যাওয়া যায়, অর্থাৎ এখানে ওই কৈলাস পর্বতে যাওয়ার জন্য এখানে কিন্তু ব্যবহার করা হয় এগুলো। এবং এখানে এই নাথুলা, জেলেপ্লাই যে পাসগুলো একটু আমরা দেখতে পাচ্ছি, এখানে ইয়াংয়াপ পাস, ব্রহ্মপুত্র এখানে প্রবেশ করছে এখান দিয়ে, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। ম্যাপ স্টাডি করব এবং তার সাথে সাথে আমরা কিন্তু এটা মনে রাখবো যে এটা এখানে এইগুলো দেখতে পাওয়া যায়। আচ্ছা, এখানে গিরিপথ আছে, বাকি গিরিপথ দক্ষিণ ভারতের যেগুলো উপদ্বীপীয় ভারতে, পালঘাট তামিলনাড়ু এবং কেরালার মধ্যে কানেক্টিভিটি, থলঘাট হচ্ছে মুম্বাই এবং নাসিকের মধ্যে, ভোরঘাট হচ্ছে মুম্বাই এবং পুনের মধ্যে, গোরানঘাট মাউন্ট আবুর দক্ষিণে উদয়পুর শহরে দেখতে পাওয়া যায়, এবং হলদিঘাট হচ্ছে আরাবল্লী পর্বতে। এইগুলো প্রত্যেকটা থেকে অসম্ভব গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা জায়গা থেকে এখানে প্রশ্ন হয়, এখানে কোনোটাই কিন্তু বাদ দিলে চলবে না। আচ্ছা, এবার পর্বতের অংশ থেকে, পার্বত্য অঞ্চল হিমালয় পর্বতের অংশ থেকে এইগুলো যেখান থেকে প্রশ্ন হয় বা এবং যেগুলো ইম্পর্টেন্ট জায়গা আছে সেটা আমি বললাম। এরপরেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে উত্তরের সমভূমি অঞ্চল, এবং পর্বতের পাদদেশ থেকে শুরু করে পরপর কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখানে কিছু টার্ম ব্যবহার করা হয়। ঠিক আছে, পর্বত যেই শেষ হলো, হিমালয় পর্বত এরকম শেষ হচ্ছে, তারপরে এই হিমালয় পর্বতের পাদদেশ অংশ থেকে কিন্তু এখানে পর্বতের যে নুড়ি কাঁকর বয়ে এনে এখানে নদী সঞ্চয় করে, নুড়ি কাঁকরগুলো আশপাশে, এই অংশটাকে বলা হয় ভাবর। নুড়ি কাঁকরে পূর্ণ অঞ্চল। যদি আপনারা পার্বত্য অঞ্চলে যান, হিমালয় পর্বতের পাদদেশে দেখতে পাবেন যে ঠিক শুরু হচ্ছে এখানে, এবং তারপরে কিন্তু একটা নুড়ি কাঁকর পূর্ণ অঞ্চল আছে যেখানে পর্বতের পাদদেশ অংশ, তো ওইটাকে বলা হচ্ছে ভাবর। তারপরে নদীর পলিগঠিত যে প্রাচীন পলি, সেটা হচ্ছে খাদার। তারপরে হচ্ছে ভাঙ্গার। তো এরকম পরপর কিন্তু সমভূমির অবস্থানের অংশগুলো পরপর আমরা দেখতে পাবো। তো যাই হোক, এই পুরো সমভূমি অঞ্চল, এদিকে সিন্ধুর নদী এবং তার উপনদীগুলো রয়েছে পরপর, তাহলে একটা সিন্ধুর সমভূমি, তারপরে গঙ্গা সমভূমি, গাঙ্গেয় সমভূমি গঙ্গার অংশ, এবং এখানে ব্রহ্মপুত্র সমভূমি, পুরোটাই আমরা উত্তরে বৃহৎ সমভূমি অঞ্চলের মধ্যে ফেলছি। তো ভাবরের কথাই মাত্র বলছিলাম, ভাবর মানে হচ্ছে পুরো নুড়ি কাঁকরপূর্ণ যে অংশটা, সেটাকে বলা হচ্ছে ভাবর। এবং তরাই অংশ কোনটা না, জলা অংশ। কেন জলা অংশ? কারণ কি, এই যে উত্তরে হিমালয় পর্বতটা রয়েছে, হিমালয় পর্বত সবচেয়ে বেশি
মৌসুমি বায়ু এখানে ধাক্কা খাচ্ছে এবং মৌসুমি বায়ু ধাক্কা খেয়ে এখানে কিন্তু পরপর বৃষ্টিটা এখানে হচ্ছে। তো সেই বৃষ্টি হওয়ার কারণে ঠিক হিমালয়ের পাদদেশ জুড়ে, হিমালয়ের ঠিক পাদদেশের অংশ জুড়ে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে সেই জায়গাটাতে একটা স্যাঁতস্যাঁতে জলাভূমি দেখতে পাওয়া যায়, যেটাকে আমরা বলছি তরাই অঞ্চল। তো 15 থেকে 30 কিলোমিটার মোটামুটি চওড়া হয় এই অংশটা। ঠিক আছে, তো ঘন বনভূমি দেখতে পাওয়া যায়, যেহেতু এখানে বৃষ্টিপাত যথেষ্ট পরিমাণে হয়, বনভূমিটা দেখতে পাওয়া যায়। আচ্ছা, ভাঙ্গার এবং খাদার। ঠিক আছে, তো ওই যে ভাবর অংশটা শেষ হচ্ছে, ভাবর অংশটা শেষ হচ্ছে, পরপর কাকর, নুড়ি কাকর পূর্ণ যে অংশটা শেষ হচ্ছে, তারপরে আমরা দেখতে পাবো প্রাচীন পলি, তারপরে দেখতে পাবো নবীন পলি, এবং তারপর আমরা এখানে নদী উপত্যকা বলতে পারি, যে মূল যে নদী উপত্যকা সেটা। নদীর কাছাকাছি অংশ সেটা হচ্ছে খাদার, এবং দূরবর্তী যেটা প্রাচীন পলি সেটা হচ্ছে ভাঙ্গার। ঠিক আছে, তো এছাড়া আরও কিছু টার্ম এখানে দেখতে পাওয়া যায়। আমি শুরুতেই বলছি যে কি এখানে কিছু টার্ম বেসড কোয়েশ্চেন কিন্তু দেখতে পাওয়া যায়। টার্ম বেসড কিছু কোয়েশ্চেন, এই যে রেহ বা কলার, উত্তরপ্রদেশ এবং হরিয়ানাতে সমতল অংশ, এটা লবণ একটু বেশি দেখতে পাওয়া যায়, পতিত ভূমি, যেহেতু অতিরিক্ত লবণতা সেখানে খুব একটা চাষবাস হয় না, সমতল অংশ এটা, কিন্তু চাষবাস হয় না লবণ বেশি বলে, তো সেটাকে বলা হচ্ছে রেহ বা কলার। আর কি ভুর, ভারতে এই যে বৃহৎ সমভূমি অঞ্চল, সেখানে মাঝে মধ্যে বালির কিছু উঁচু উঁচু টিলা দেখতে পাওয়া যায়। বালি কোথা থেকে আসে না, ওই যে পলি তৈরি হয়েছে, সেই পলিগুলো এক জায়গায় সঞ্চিত হয়ে উঁচু বালিয়াড়ির মতো, টিলার মতো দেখতে পাওয়া যায়। মূলত গঙ্গা যমুনার যে মধ্যবর্তী দোয়াব অঞ্চল, সমভূমি যে অঞ্চল গঙ্গা যমুনার মধ্যে, সেইখানে এরকম যে বালিয়াড়িগুলো দেখতে পাওয়া যায়, বালির উঁচু উঁচু ঢিবি দেখতে পাওয়া যায়, সেইটাকে ভুর বলা হয়। তাহলে এই টার্মগুলো থেকে কিন্তু প্রশ্ন হয়। এখানে কিছুই নেই, এখানে শুধু কিছু টার্ম আছে সমভূমি অঞ্চলে। তো এইখানে আমরা আরেকটু স্পষ্টভাবে দেখতে পাবো, এই জায়গাটা পাঞ্জাব হরিয়ানা সমভূমি, অর্থাৎ যেটা সিন্ধু নদীর কারণে তৈরি হয়েছে। তারপর গঙ্গা নদীর কারণে যে সমভূমিটা হয়েছে সেটাকে আমরা 3টে ভাগে ভাগ করছি। উচ্চ গঙ্গা সমভূমি, গঙ্গার উচ্চ প্রবাহ মানে সমভূমি প্রবাহ থেকে, তারপরে মধ্যগঙ্গার সমভূমি মধ্যপ্রবাহ, এবং নিম্নগাঙ্গের সমভূমিটা নিম্ন প্রবাহে, এইটা। আর এদিকে যেটা ব্রহ্মপুত্র উপত্যকা, যেটা আসামে রয়েছে, ব্রহ্মপুত্র নদী যে উপত্যকাটা তৈরি করেছে আসামে। তাহলে এই ভাগগুলো আমরা দেখব এখানে রয়েছে। আর এদিকে রাজস্থানকে আমরা যদি এর মধ্যে ফেলি, তাহলে এখানে আসবে রাজস্থান সমভূমি। তো পরপর এগুলো রয়েছে। এইবার মধ্য এবং পূর্ব ভারতের উচ্চভূমি, তাহলে পরপর আমরা দেখছি কি উপরে উত্তরে হিমালয় পর্বত রয়েছে। আমরা ভারতের ম্যাপটা যদি দেখি তাহলে দেখব কি এখানে উত্তরে রয়েছে হিমালয় পর্বতমালা, এদিকে। তারপরে কি রয়েছে, হিমালয় পর্বতের ঠিক নিচে আমরা সমভূমিটাকে শুরু করে দিচ্ছি, এখানে হিমালয় পর্বত, তারপরে এখানে সমতল অংশ এই জায়গাটাতে, তারপরেই শুরু হচ্ছে কি মধ্য ভারত, এবং এই দিকের যে উচ্চভূমি সেটা একটা আলাদা ডিভিশন আমরা করছি। এই জায়গাটা মধ্য ভারতের একটা বিস্তীর্ণ অংশ কিন্তু মালভূমি অঞ্চলের মধ্যে পড়ে যাচ্ছে, বুন্দেলখণ্ড, বাগেলখণ্ড থেকে শুরু করে পরপর আমরা দেখব বিভিন্ন মালভূমিগুলো এখানে পড়ছে। তাহলে এই মালভূমিগুলো সম্পর্কে আমাদের একটু জানতে হবে। যেহেতু এই মালভূমিটার আশপাশে পরপর কিন্তু অনেকগুলো পর্বত রয়েছে আশপাশে, এই দিকটা এখানটা রয়েছে আরাবল্লী পর্বত, গুজরাট রাজস্থান হয়ে এখানে
আপ টু দিল্লি পর্যন্ত আরাবল্লী পর্বত রয়েছে, মধ্যপ্রদেশের কিছুটা অংশ, এবং আরাবল্লীর ঠিক পূর্ব দিকেই এই উচ্চভূমিটা শুরু হচ্ছে, অর্থাৎ এই মালভূমিটা শুরু হচ্ছে। আর এর ঠিক দক্ষিণ দিকে যদি আমরা দেখি তাহলে দেখব বিন্ধ্য পর্বত রয়েছে, সাতপুরা রয়েছে। তো এখানে বাউন্ডারিটা বলা আছে। আরাবল্লীর এবার কিছু ইম্পর্টেন্ট বিষয় আমাদের জানতে হবে। আমরা জানি আরাবল্লী সবচেয়ে প্রাচীন পর্বত, এবং এখানে মাউন্ট আবু, সেখানকার যে সবচেয়ে উঁচু অংশ সেটা হচ্ছে গুরু শিখর, মাত্র 1722 মিটার উঁচু। এটাই কিন্তু আরাবল্লীর সর্বোচ্চ অংশ, এবং এটা এই যে গুরু শিখর, এটা আমাদের মনে রাখতে হবে। এবং এটা বর্তমানে একটা ক্ষয়জাত পর্বত, জাস্ট টিলা আমরা বলতে পারি, 600 থেকে 900 মিটার মাত্র এর উচ্চতা, এবং প্রায় 60 থেকে 70 কোটি বছর আগে এটা কিন্তু তৈরি হয়েছিল। এখানে আমরা ছবিটা খুব স্পষ্ট একটা ছবি দেখতে পাচ্ছি। এইদিকে আরাবল্লী পর্বত এখানটা রয়েছে, আড়াআড়ি উত্তর দক্ষিণে বিস্তৃত, আর এই যে মধ্যভাগের উচ্চভূমি তার ঠিক দক্ষিণে বিন্ধ্য পর্বত, এদিকে সাতপুরা, এর মাঝখানে এগুলো রয়েছে। এবার এগুলোকে এক একটা নাম দেওয়া হয়েছে। আরাবল্লী ঠিক পরেই রয়েছে মালব মালভূমি, তারপরেই রয়েছে বুন্দেলখণ্ড, রেওয়া, বাঘেলখণ্ড এবং ছোট নাগপুর মালভূমি। এই যে ছোট নাগপুর মালভূমি, অর্থাৎ এই মধ্যভাগের পূর্ব দিকের যে অংশটা, এই ছোট নাগপুর মালভূমিটা খুব গুরুত্বপূর্ণ। কেন? কারণ এটা কি ভারতের কি বলা হয়? খনিজ ভান্ডার। ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়। তো সেই কারণে এটা খুবই গুরুত্বপূর্ণ ছোট নাগপুর মালভূমি। পশ্চিমবঙ্গেরও এখানে পুরুলিয়া এবং বীরভূম, পশ্চিম বর্ধমান এর কিছু অংশ পড়ছে এখানে। আচ্ছা, তাহলে পরপর এগুলো রয়েছে, নামগুলো আমাদের একটু মনে রাখতে হবে। এখানে খুব বেশি ডিটেলে যাওয়ার প্রয়োজন নেই, কিন্তু এই যে ম্যাপটা রয়েছে আমাদের নামগুলো একটু মনে রাখতে হবে কি কি রয়েছে। আচ্ছা, এবার এর দক্ষিণ দিকে বিন্ধ্য পর্বত রয়েছে। বিন্ধ্য পর্বতের এটা কিন্তু একটা স্তূপ পর্বত, বিন্ধ্য এবং সাতপুরা পরপর এরা কিন্তু স্তূপ পর্বত, এবং বিন্ধ্য সাতপুরার মধ্য দিয়ে নর্মদা কিন্তু বয়ে গেছে, অর্থাৎ বিন্ধ্য পর্বত এরকম উঠেছে, বিন্ধ্য পর্বত, তারপরে তার উপত্যকা অংশ রয়েছে, আবার এখানে সাতপুরা পর্বত রয়েছে, তার মাঝখান দিয়ে এই যে নিচু অংশ সেখান দিয়ে নর্মদা নদী প্রবাহিত হচ্ছে। এটা হচ্ছে বিন্ধ্য, এটা হচ্ছে সাতপুরা, তার মাঝখান দিয়ে এখানে নর্মদা প্রবাহিত হয়েছে। আচ্ছা, ছোটনাগপুর মালভূমিটার কথা বলছিলাম। ছোটনাগপুর মালভূমি আমাদের পুরুলিয়া, এদিকে সাঁওতাল পরগনা, সিংভূম, ধানবাদ, ঝাড়খণ্ডের এইসব জায়গাগুলো, রাঁচি, এসব অংশ নিয়ে তৈরি হয়েছে। আচ্ছা, এখানে এই প্যাট রিজিয়ন, রাঁচি মালভূমিতে যে উঁচু অংশ সেটাকে প্যাট রিজিয়ন বলা হয়। এই টার্মটা থেকে প্রশ্ন, এটা কোথায় দেখতে পাওয়া যায়? তাহলে এটা ছোটনাগপুর মালভূমি অংশ বা রাঁচি মালভূমির, আরও স্পেসিফিক্যালি বললে রাঁচি মালভূমির এটা একটা উঁচু অংশ, সেটাকে প্যাট রিজিয়ন বলা হয়। এবং এখানেই এই হোড্রু, দশম, রাজরাপ্পা এইসব জলপ্রপাত দেখতে পাওয়া যায়। ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় এটাকে। আচ্ছা, মালব মালভূমি ঠিক আরাবল্লী পর্বতের পরেই আমরা দেখছিলাম মালব অংশটা রয়েছে। এইটা খুব ইম্পর্ট্যান্ট একটা ম্যাপ। ভারতে যতগুলো পর্বত আছে, ছোটোখাটো রেঞ্জ আছে যেগুলো, সব রেঞ্জগুলো কিন্তু এইখানে আমরা দেখছি খুব ডিটেলে সুন্দর করে এখানে দেয়া রয়েছে। এই ছবিটা কিন্তু মনে রাখতে হবে। এখানে আরাবল্লী রেঞ্জ আমরা দেখতে পাচ্ছি, গুরু শিখর সবচেয়ে উঁচু অংশটা এইখানে বিন্ধ্য, এখানে সাতপুরা, এদিকে পশ্চিমঘাট, এদিকে পূর্বঘাট, এদিকে হিমালয়ের অংশটা, এদিকে উত্তর পূর্বে যে মিসমি, মিকির, পাটকই, পরপর গারো, খাসি, জয়ন্তিয়া, এদিকে রাজমহল পাহাড়ে, ঠিক যেখানে রাজমহল পাহাড়ের পরেই এসে কিন্তু গঙ্গা নদী এখানে দক্ষিণ দিকে দুটো ভাগ হয়েছে, একটা দক্ষিণ দিকে চলে গেছে, একটা দিকে বাংলাদেশের দিকে চলে গেছে। তো রাজমহল পাহাড়ের পরে এখানে গঙ্গার নিম্ন যে প্রবাহ সেটা শুরু হচ্ছে। তার আগে এখানে মিলন হিল রয়েছে, অজন্তা যে পাহাড় এই যে সাতপুরা দক্ষিণে রয়েছে, হরিশ্চন্দ্র, ঠিক আছে, এখানে খুব ডিটেলে দেওয়া রয়েছে। আর এখানে ঠিক এই যে নীলগিরি পর্বত, ঠিক পূর্বঘাট এসে মিলছে, পশ্চিমঘাট এসে মিলছে, তার ঠিক জাংশন পয়েন্ট রয়েছে নীলগিরি পর্বত। তাহলে এই পুরো ডিটেল ম্যাপটা আমাদেরকে ছবির মতো মনে রাখতে হবে, তবে আমরা একটা ওভারঅল আইডিয়া, ভূমিরূপগত যে ভারতের কি পরিস্থিতি, কোথায় কি আছে, সেটা আমাদের
স্বচ্ছভাবে আমরা মনে রাখতে পারবো এই ম্যাপ স্টাডি করলে। আচ্ছা, বুন্দেলখণ্ড মালভূমি, এখানে কিন্তু এই পান্না বলে যে হীরার খনি সেটা কিন্তু এখানে রয়েছে। চম্বল নদী, যমুনা নদী এর বাউন্ডারির মধ্যে রয়েছে, বাউন্ডারি বাইরে আউটসাইডের অংশটা। আর হচ্ছে পেনিনসুলার প্লেটো এর পরে, মানে মধ্যভাগের উচ্চভূমির পরেই কিন্তু আরেকটু দক্ষিণে গেলে আমরা দাক্ষিণাত্যের মালভূমিটা পাবো, পেনিনসুলার প্লেটোটা পাবো। অর্থাৎ দাক্ষিণাত্যের মালভূমি মানে এদিকের নিচের যে অংশটা, ভারতের নিচের যে অংশটা, অর্থাৎ এই যে জায়গাটা দক্ষিণ ভারত, এইখানের এই পুরো এই অংশটাতেই আমরা দাক্ষিণাত্যের মালভূমিটা পাবো। দাক্ষিণাত্যের মালভূমি খুব ছোট করে বললে তিনটে ভাগ আছে। এদিকে মহারাষ্ট্র মালভূমি, মহারাষ্ট্রের অংশে, এদিকে তেলেঙ্গানার অংশে তেলেঙ্গানা মালভূমি, আর বাদ বাকি অংশটা হচ্ছে কর্ণাটক মালভূমি। দাক্ষিণাত্যের মালভূমির এই তিনটে অংশ। এবং দাক্ষিণাত্যের মালভূমির কথা বলতে গিয়ে আমরা প্রথমে কীভাবে উৎপত্তি হলো সেটা প্রথমেই আলোচনা করেছি, যে লেট ক্রিটেসাস যুগের পরবর্তী অংশে এখানে অগ্নুৎপাত হয় এবং সেখান থেকে এই মালভূমি তৈরি হয়েছে, বিদারুণ উদ্গমের ফলে লাভা প্রবাহিত হয়ে মালভূমি তৈরি হয়েছে। তো এই তিনটে অংশ, মহারাষ্ট্র মালভূমি, তেলেঙ্গানা আর কর্ণাটক। কর্ণাটক মালভূমির আবার দুটো অংশ আছে, একটা হচ্ছে ময়দান আর একটা হচ্ছে মালনাদ। মালনাদ অংশটা কিছুটা উঁচু, উচ্চতার কিছুটা বেশি, আর ময়দান অংশটা হচ্ছে উচ্চতা কিছুটা কম। আর এই পুরো মালভূমিটা বাম দিক থেকে ডান দিকে এর উচ্চতাটা কিন্তু এদিকে কমেছে, এদিকে কমেছে উচ্চতাটা, এদিকে উচ্চতা কমেছে, পশ্চিম দিকে উচ্চতা বেশি, পূর্ব দিকে উচ্চতা কম। তাহলে ওভারঅল এখান থেকে আমাদের এটা মনে রাখতে হবে। এখানে দাক্ষিণাত্যের মালভূমিটা আমরা দেখতে পাচ্ছি, এই যে পুরো অংশটা এখানে দেখানো রয়েছে, এখানে এটা মহারাষ্ট্র, এটা তেলেঙ্গানা, আর এখানে এই মালনাদ ময়দান বা কর্ণাটক মালভূমির অংশটা এখানে রয়েছে। তো কীভাবে উৎপত্তি হলো এটা আমরা অলরেডি আগে দেখেছি। এরপরে এই জায়গাটা হলো তাহলে দাক্ষিণাত্যের মালভূমি। এইদিকে রয়েছে আমাদের পশ্চিমঘাট পর্বত, একেবারে ভারতের পশ্চিম উপকূল জুড়ে একটানা উত্তর থেকে দক্ষিণে একটানা 1600 কিলোমিটার দীর্ঘ বিস্তৃত, পুরো আরব সাগরের তীরে বরাবর এটা রয়েছে। এবং এটা কিন্তু একটা স্তূপ পর্বত। কোনটা কি পর্বত একটু মনে রাখতে হবে। আরাবল্লী কিন্তু একটা ভঙ্গিল পর্বত ছিল। আচ্ছা, বিন্ধ্য সাতপুরা কিন্তু একটা স্তূপ পর্বত ছিল। আবার এখানে পশ্চিমঘাটটাও কিন্তু একটা স্তূপ পর্বত। সবচেয়ে উঁচু অংশ হচ্ছে আনাইমুদি, 2695 মিটার। এটা পুরো দক্ষিণ ভারতেরই সবচেয়ে উঁচু অংশ, শুধু পশ্চিমঘাটের নয়, পশ্চিমঘাটের তো বটেই, তার সাথে দক্ষিণ ভারতেরও সবচেয়ে উঁচু হচ্ছে আনাইমুদি। আর এখানে ভোরঘাট, থলঘাট, পালঘাটের কথা আমরা একটু আগেই পড়েছি। এরপরে পূর্বঘাট, এখানে যেমন একটানা দেয়া আছে, এখানে একটানা নয়, পূর্বঘাটটা কিন্তু এরকম ব্রেক রয়েছে। এবং পশ্চিমঘাটের থেকে পূর্বঘাটের উচ্চতাও অনেকটা কম। সবচেয়ে উঁচু অংশ হচ্ছে জিন্দাগাড়া, অন্ধ্রপ্রদেশে রয়েছে, 1490 মিটার, পূর্বঘাটের সবচেয়ে উঁচু অংশ। আরও উঁচু শৃঙ্গগুলো হচ্ছে মহেন্দ্রগিরি, আরমাকোন্ডা, সিঙ্গারাজু, এরকম কিছু কিছু উঁচু অংশ রয়েছে। আচ্ছা, সাতপুরার হচ্ছে সবচেয়ে উঁচু অংশ হচ্ছে ধূপগড়। সাতপুরা এবং বিন্ধ্য উপরের দিকে, তারপরে সাতপুরা রয়েছে, একটু আগে বলছিলাম। তো সেই সাতপুরার সবচেয়ে উঁচু অংশ হচ্ছে ধূপগড়। আর মহাদেব পর্বত হচ্ছে পাঁচমারি, মহাকাল পর্বতের অমরকণ্টক। এই সর্বোচ্চ অংশ থেকে প্রশ্ন হয়, এগুলো একটু মনে রাখতে হবে। আর এদিকে পূর্বঘাট, এদিকে পশ্চিমঘাট, মাঝখানে জাংশন পয়েন্টে রয়েছে নীলগিরি। নীলগিরির সবচেয়ে উঁচু অংশ হচ্ছে দোদাবেতা, 2637 মিটার। এখানে 16 বাস্তুতন্ত্র দেখতে পাওয়া যায় নীলগিরিতে। নীলাকুরুঞ্জি, নীল রঙের একটা ফুল এখানে ফোটে 12 বছর অন্তর। তো নীলগিরি এই পর্বতের নামটা এখান থেকে হয়েছে। যাই হোক, এর দক্ষিণে রয়েছে আনাইমালাই, পালানি এবং কার্ডামাম। এই কার্ডামাম হচ্ছে ভারতের সবচেয়ে দক্ষিণে অবস্থিত পাহাড়, কার্ডামাম। আচ্ছা, ডেকান ট্র্যাপটা এখানে ডিটেলে বলা রয়েছে। মেঘালয় মালভূমিটাও আমরা আগে আলোচনা করেছি।
এবার আমরা মরুভূমি অঞ্চলে চলে আসব। মরুভূমি অঞ্চলের এখানে আরাবল্লীর পূর্ব দিকে আমরা কি উচ্চভূমিটা পড়লাম, এদিকে উচ্চভূমি রয়েছে, আর এদিকে রয়েছে কি রাজস্থান সমভূমি। রাজস্থানটা কিন্তু মানেই রাজস্থান শুরু হচ্ছে মানেই যে থর মরুভূমি শুরু হচ্ছে তা কিন্তু নয়। পরপর পরপর অনেকগুলো ভাগ আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ আরাবল্লী শেষ হওয়া মাত্রই যে একেবারে ধুধু মরু শুরু হয়ে যাচ্ছে তা কিন্তু নয়। কি কি ভাগ রয়েছে? আরাবল্লীর একেবারে পরেই রয়েছে বাগার। এটা মোটামুটি ঘাসে ঢাকা, খালের মাধ্যমে কৃষিকাজ হয়। এক তো এখানে লুনি নদী গেছে, আর এখানে ভারতের সবথেকে বড় খাল ইন্দিরা গান্ধী ক্যানাল, এখানে শতদ্রু থেকে ইন্দিরা গান্ধী খালটা কিন্তু এখানে কাটা হয়েছে, এবং খালের মাধ্যমে জলসেচের মাধ্যমে এখানে কৃষিকাজটা কিন্তু হয়। তো ঠিক আরাবল্লী পর্বত এখানে, তারপরেই কিন্তু যে অংশটা রয়েছে তাকে আমরা বলছি বাগার। বাগারের পরে যেটা সেটা হচ্ছে রোহি। রোহিটা হচ্ছে এই মরু অঞ্চলের মধ্যে উর্বর অংশ রোহি। কারণ আরাবল্লী থেকে বেশ কিছু ছোট ছোট নদী তৈরি হয়েছে, লুনি সহ, লুনি তো বটেই, আরও কিছু ছোট ছোট নদী তৈরি হয়েছে যার পলি দিয়ে এই রোহি অঞ্চলটা তৈরি হয়েছে। তো রোহি অঞ্চলটা হচ্ছে মরু অঞ্চলের সবচেয়ে উর্বর জায়গা, যেখানে বেশ কিছু কৃষিকাজ হয়। রোহি থেকে আরেকটু পূর্ব দিকে গেলে আমরা পাবো ক্ষুদ্র মরু অঞ্চল। ক্ষুদ্র মরু থেকে আমরা বলতে পারি যে এখানকার যে এরিড জোন, শুষ্ক এলাকাটা শুরু হচ্ছে এই ক্ষুদ্র মরু অঞ্চল থেকে। ক্ষুদ্র মরু থেকে আরেকটু পশ্চিম দিকে গেলে আমরা পাবো হামাদা। হামাদা মানেই হচ্ছে পাথুরে অঞ্চল। এই জায়গাটা পাথুরে অঞ্চল, মরুভূমির অংশ তো বটেই, ধুধু মরু নয়, এখানে গুল্ম জাতীয় কিছু গাছপালা দেখা যায়, কিন্তু এলাকাটা পাথুরে এলাকা। এই পাথুরে এলাকাটার নাম হচ্ছে হামাদা। এই টার্মগুলো মনে রাখতে হবে, টার্মগুলো থেকে প্রশ্ন হয়। হামাদা, হামাদা কাকে বলে? পাথুরে অঞ্চল, মরু অঞ্চলে। তারপরে হচ্ছে মরুস্থলী, অর্থাৎ একদম যেটা আমরা থর মরুভূমি, যেটা কোর জোন, মরুভূমির একটা প্রপার মরু অঞ্চল, সেইটা হচ্ছে মরুস্থলী। একেবারে পশ্চিম দিকে রয়েছে থর মরুস্থলী, এর মানে হচ্ছে ডেড ল্যান্ড, মৃতের দেশ, এই জায়গাটা। আচ্ছা, এখানে আরো দুটো টার্ম, একটা হচ্ছে ধ্রিয়ান। ধ্রিয়ান মানে হচ্ছে চলমান বালিয়াড়ি, লোকাল ভাষায় ধ্রিয়ান বলা হয়, এবং এখানকার স্থানীয় অধিবাসী এগুলোকে টিব্বা বলে, টিব্বা। ধান্দ, বালিয়াড়ির মধ্যেকার নিচু অংশ, সেটাকে বলা হচ্ছে ধান্দ। মরু অঞ্চলের হ্রদকে বলা হয় প্লায়া। হ্রদ, লবণাক্ত যে হ্রদ, মরু অঞ্চলে আমাদের রাজস্থানে অনেকগুলো, সম্বর থেকে শুরু করে দিদওয়ানা, দেগানা, পুচাম্পাদ, এরকম বিভিন্ন রকমের যে হ্রদগুলো দেখতে পাওয়া যায়, এগুলো সবই কিন্তু প্লায়া হ্রদ। এবং সম্বরটা হচ্ছে ভারতের যতগুলো ইনল্যান্ড, দেশের অভ্যন্তরে যতগুলো হ্রদ আছে তার মধ্যে সবথেকে বড় হচ্ছে সম্বর। মানে ডাল উলার সমস্ত যদি আমরা বিচার করে দেখি, ডাল উলার যদিও মিষ্টি জলের হ্রদ, কিন্তু ওভারঅল টোটাল এলাকার দিক থেকে যদি হিসাব করা হয়, ভারতের অভ্যন্তর ভাগের যে হ্রদ সব থেকে বড় হচ্ছে সম্বর। মরু অঞ্চলের প্রধান নদী হচ্ছে লুনি, যেটা একটা অন্তর্বাহিনী নদী। এটা কিন্তু লুনি কিন্তু আরব সাগরে গিয়ে পড়েনি, এটা কিন্তু কচ্ছের রানে গিয়ে পড়েছে, অর্থাৎ দেশের মধ্যে শুরু হয়ে দেশের মধ্যেই শেষ হচ্ছে, কোনো আন্তর্জাতিক জল সীমানায় যাচ্ছে না, সেজন্য এটাকে অন্তর্বাহিনী নদী বলা হচ্ছে। এরপরে একেবারে উপকূল অঞ্চল জুড়ে রয়েছে উপকূলের সমভূমি অঞ্চল, এবং আমরা জানি ভারতের যে উপকূল ভাগ সেটা কিন্তু বিস্তীর্ণ। এখানে একদম গুজরাট থেকে শুরু করে এখানে দক্ষিণে কেরালা পর্যন্ত, এবং পূর্ব দিকে এখানে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে তামিলনাড়ু পর্যন্ত একটা বিস্তীর্ণ অংশ, ৭,৫১৭ কিলোমিটার উপকূল ভাগ রয়েছে, যার মধ্যে ৯টা রাজ্য এবং 4টে কেন্দ্রশাসিত অঞ্চল কিন্তু পড়ছে। এটা মনে রাখতে হবে। এবং কোন কোন রাজ্যের উপকূল আছে আমরা কিন্তু ম্যাপ স্টাডি করব, কোন কোন রাজ্যের উপকূল আছে সেটা আমাদের জানতে হবে।
তাহলে এখান থেকে আমরা খুব স্পষ্টভাবে জানতে পারছি যে এই রাজ্যের উপকূল আছে। এবং কারপর কোনটা আছে, কার উপকূলটা সবচেয়ে বড়, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো একেবারে পশ্চিম উপকূল থেকে যদি আমরা শুরু করি, এখানে আমরা পাবো কি, গুজরাট। গুজরাটের এই উপরের অংশটাকে বলা হয় কচ্ছ, আর তারপরে এইটাকে বলা হয় কাথিয়াবাড়। এই দুটোরই কিন্তু কচ্ছের খানিকটা এবং কাথিয়াবাড়ের এই যে এই পুরো অংশটাতে কিন্তু উপকূল রয়েছে। এই জায়গাটাকে বলা হয় গুজরাট উপকূল। তারপরে মহারাষ্ট্র শুরু হচ্ছে, এখানে এই জায়গা থেকে শুরু হচ্ছে কোঙ্কণ উপকূল, আপ টু গোয়া পর্যন্ত কোঙ্কণ উপকূল। তারপরে কর্ণাটকের অংশটাকে বলা হয়েছে কর্ণাটক উপকূল, আর কেরালা উপকূলটাকে আমরা বলি মালাবার উপকূল। তাহলে এই যে গুজরাট, কোঙ্কণ, কর্ণাটক, মালাবার, এই প্রত্যেকটাই কিন্তু পশ্চিম উপকূলের পরপর অংশগুলো পড়ছে। আর এইখানে দুটো গুরুত্বপূর্ণ উপসাগর পড়ছে। গুজরাটের এই যে দুটো ভাগ, উপরেরটা কচ্ছ, নিচেরটা কাথিয়াবাড়। এটা কচ্ছ, এটা কাথিয়াবাড়। এর মধ্যে এই যে অংশটা, এটা একটা উপসাগর। আরব সাগরের জল কিন্তু এখানে ঢুকছে, উপসাগর। এটাকে বলা হচ্ছে কচ্ছ উপসাগর। আর এইখানটা হচ্ছে খাম্বাত উপসাগর। গুজরাটের নিচের এই অংশটা হচ্ছে খাম্বাত উপসাগর। এটা খুব গুরুত্বপূর্ণ। খাম্বাত উপসাগরে প্রথমত 4টে বড় নদী এসে পড়েছে, সবরমতী, মাহি, নর্মদা, তাপ্তি। এই 4টে বড় নদী কিন্তু খাম্বাত উপসাগরে এসে পড়েছে, এই খাঁজটাতে এখানে এসে পড়েছে। এবং ভারতের সবচেয়ে বড় তৈলক্ষেত্র কিন্তু এই জায়গাতে, বিরাট বড় অংশ জুড়ে এখানে কিন্তু প্রচুর খনিজ তেল পাওয়া যায়। আর একটু দূরে এখানে মুম্বাই হাই রয়েছে। যাই হোক, তো এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এবং এই যে পশ্চিম উপকূল হচ্ছে ভারতের জন্য গুরুত্বপূর্ণ, কারণ পশ্চিম উপকূল হচ্ছে ভগ্ন উপকূল, ভাঙা উপকূল। এখানে বন্দর তৈরি করা কিন্তু সুবিধাজনক। কান্ডালা, মাজাগাঁও ডক, নবসেবা বন্দর, মারমাগাঁও, কোচিন, এগুলো কিন্তু পরপর সবকটো বন্দর এখানে রয়েছে। আর পশ্চিম উপকূলে কিন্তু দ্বীপ নেই। এই যে নর্মদা, তাপ্তি, যে এতগুলো নদী এসেছে, এখানে কিন্তু কোনো বদ্বীপ তৈরি হয়নি পশ্চিম উপকূল। কারণ পশ্চিম উপকূল অনেক বেশি গভীর। আরও অনেক কারণ আছে, সেগুলো এখানে আলোচ্য বিষয় নয়, কিন্তু এখানে বদ্বীপ নেই, এটা মনে রাখতে হবে। কচ্ছ, কাথিয়াবাড় এই অঞ্চলে প্রচুর লবণ পাওয়া যায়। গিরনার পাহাড়, এখানে গির অরণ্য, গির পাহাড় রয়েছে। সেখানে গোরখনাথ শৃঙ্গ হচ্ছে গুজরাটের সর্বোচ্চ শৃঙ্গ। এখানে এশিয়াটিক লায়ন পাওয়া যায়, আমরা জানি গির অরণ্য রয়েছে। পৃথিবীর একমাত্র এশিয়াটিক লায়ন এখানেই পাওয়া যায়। আচ্ছা, কোঙ্কণ উপকূলটা গোয়া পর্যন্ত, আপ টু গোয়া পর্যন্ত, এগুলো আলোচনা করেছি, যদিও খুব বেশি এখানে গুরুত্বপূর্ণ বিষয় নেই। কোনটা কার পরে রয়েছে সেটা মনে রাখতে হবে। আর এই মালাবার উপকূলে এই অষ্টমুদি, ভেমনাদ, কায়ামকুলাম, এগুলো সব কিন্তু খুব গুরুত্বপূর্ণ এক একটা হ্রদ। আর ভেমনাদ হচ্ছে কি ভারতের সবচেয়ে দীর্ঘতম হ্রদ, অর্থাৎ এর দৈর্ঘ্য কিন্তু অনেক বেশি, অনেক লম্বা। কত লম্বা? প্রায় 97 কিলোমিটার। বিশাল বড় একটা লম্বা হ্রদ। ভারতের সবচেয়ে দীর্ঘতম হ্রদ হচ্ছে ভেমনাদ। সেটা হচ্ছে এইখানে কিন্তু মালাবার উপকূল। এবং মালাবার উপকূলের যে হ্রদ, তাকে বলা হয় কয়াল। কয়াল বলা হয় এখানকার হ্রদকে। তো ভেমনাদ হচ্ছে সবচেয়ে বড় হ্রদ। আচ্ছা, এবার পূর্ব উপকূল, যেটা পূর্ব উপকূলে কি কি ছিল, এখানে উড়িষ্যার এই অংশটাকে বলা হচ্ছে উৎকল উপকূল। তারপর এখানে অন্ধ্র এবং তামিলনাড়ুর উপকূলটার নাম হচ্ছে করমণ্ডল উপকূল। এই অন্ধ্র, উৎকল আর পশ্চিমবঙ্গের এই পুরো অংশটাকে নিয়ে বলা হয় উত্তর সরকার উপকূল, উত্তর সরকার। আর তামিলনাড়ুর উপকূল অংশটাকে বলা হয় করমণ্ডল উপকূল। তো এই করমণ্ডল উপকূলটা কি, ভারতের দক্ষিণের অংশ। করমণ্ডল উপকূলের এই অংশটা, এই যে তামিলনাড়ুর এইখান থেকে এই এতটা অংশ, এইটা বছরে দুবার বৃষ্টি হয়। এখানে বছরে দুবার বৃষ্টি হয়। দক্ষিণ পশ্চিম মৌসুমে যখন প্রত্যাগমন করে, তখন কিন্তু এখানে আবার বৃষ্টি হয়। এবং তামিলনাড়ুর এই যে খাঞ্জাভুর জেলা, এইখানটা কাবেরী বদ্বীপ অঞ্চলের এই জায়গাটা, এখানে ভারতের, এটাকে শস্য ভাণ্ডার বলা হয়, দক্ষিণ ভারতের গ্র্যানারি অফ সাউথ ইন্ডিয়া, এই খাঞ্জাভুর জেলার এই অংশটাকে বলা হয়। আচ্ছা, এইখানেই তারপরে পক প্রণালী রয়েছে, শ্রীলঙ্কা দক্ষিণে, এবং ভারতের এই যে দক্ষিণ অংশ, তারপরে শ্রীলঙ্কা পর্যন্ত এই অংশটাকে পক প্রণালী বলা হয়। দুদিকে জলভাগ, দুদিকে স্থলভাগ, মাঝখানে যে অংশ, সেটা জলভাগটাকে প্রণালী বলা হয়। তাহলে এটা হচ্ছে পক প্রণালী। আচ্ছা, অন্ধ্র উপকূল, উত্তর সরকার উপকূলের এই অংশটা অন্ধ্র উপকূল। এখানে পুলিকট হ্রদ রয়েছে, খুব গুরুত্বপূর্ণ।
এবং এই জায়গাটাতে কৃষ্ণা নদী এবং গোদাবরী এসে পড়েছে। তাহলে কৃষ্ণা গোদাবরীর যে গুরুত্বপূর্ণ বদ্বীপ অঞ্চল, এখানেও কিন্তু খনিজ তেল আছে। তো এইটাও অন্ধ্র উপকূলের মধ্যে পড়ছে। আর উড়িষ্যা উপকূল বা যেটা উৎকল উপকূল, আমরা আমাদের যে জাতীয় সঙ্গীতে উৎকল যে শব্দটা বলি, উৎকল মানে কিন্তু অ্যাকচুয়ালি উড়িষ্যা। উৎকলবঙ্গ, এই যে উৎকল মানে হচ্ছে উড়িষ্যা। তাহলে উড়িষ্যার এই যে অংশটা, এখানে কিন্তু চিল্কা রয়েছে, ভারতের সবচেয়ে বড় হ্রদ। যদি এক কথায় বলা হয় ভারতের সবচেয়ে বড় হ্রদ কোনটা, সেটা হচ্ছে চিল্কা, এবং চিল্কা কিন্তু এই উড়িষ্যাতে রয়েছে, যেটা অ্যাকচুয়ালি একটা লেগুন, অর্থাৎ যার সাথে সমুদ্রের একটা কানেকশান আছে। আচ্ছা, এবার কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই অংশটা থেকে প্রচুর প্রশ্ন হয়, সেটা হচ্ছে আমাদের দ্বীপ অঞ্চল। দ্বীপ অঞ্চল, এখানে আমরা প্রথমে আন্দামান নিকোবর দ্বীপটা দেখব। এই অবস্থান থেকে প্রচুর প্রশ্ন হয়। আন্দামান নিকোবরটা খুব ভালো করে করতে হবে। আন্দামান এবং নিকোবর সবগুলো দ্বীপ আমরা আমরা আন্দামান নিকোবর দ্বীপ বলি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি, এক একটা খণ্ডকে আমরা এক একটা নাম দিচ্ছি। এখানে এটা হচ্ছে উত্তর আন্দামান, তারপরে এটা হচ্ছে মধ্য আন্দামান, এটা হচ্ছে দক্ষিণ আন্দামান। তাহলে উত্তর, মধ্য, দক্ষিণ হলো। আবার কিছুটা দূরে লিটিল আন্দামান। এগুলো কিন্তু বড় বড় দ্বীপগুলোর নাম। এখানে আরও অসংখ্য ছোট বড় দ্বীপ আছে, প্রায় 600টারও বেশি দ্বীপ এখানে আছে, ছোট 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 অনেক আশপাশে। তাহলে এই চারটে হচ্ছে আন্দামানের সবচেয়ে বড় বড় দ্বীপ। এবার আন্দামানের সবচেয়ে উঁচু অংশ হচ্ছে স্যাডেল পিক। স্যাডেল পিক, আন্দামান নিকোবরের সবচেয়ে উঁচু অংশ স্যাডেল পিক, সেটা হচ্ছে উত্তর আন্দামানে রয়েছে। স্যাডেল পিক, প্রথমত এই প্রশ্ন হয় সবচেয়ে উঁচু অংশ কোনটা, সেটা হচ্ছে স্যাডেল পিক। সেটা কোথায় রয়েছে? উত্তর আন্দামানে রয়েছে। আচ্ছা, পোর্ট ব্লেয়ার, আন্দামান নিকোবরের যে রাজধানী পোর্ট ব্লেয়ার, সেই পোর্ট ব্লেয়ারটা কিন্তু রয়েছে দক্ষিণ আন্দামানে, এইখানে। আর একটু দূরে রয়েছে লিটল আন্দামান। এই দক্ষিণ আন্দামান এবং লিটিল আন্দামানের ঠিক মাঝখানে রয়েছে যে জলভাগটা, তাকে বলা হয় ডানকান প্যাসেজ। তাহলে ডানকান প্যাসেজ রয়েছে দক্ষিণ আন্দামান এবং ছোট আন্দামান বা লিটিল আন্দামানের মাঝখানে। আচ্ছা, এরপর নিকোবর শুরু হয়ে যাচ্ছে একটু দূরে, কার নিকোবর থেকে নিকোবর শুরু হচ্ছে, এবং এই আন্দামানের পুরো অংশ এবং নিকোবরের পুরো অংশ, তার মাঝখানে রয়েছে কি 10 ডিগ্রি চ্যানেল, অর্থাৎ 10 ডিগ্রি অক্ষরেখাটা এখানের উপর দিয়ে গেছে। এই জলভাগটা, এখানে বিস্তীর্ণ একটা জলভাগ, শূন্যস্থান রয়েছে, এটাকে 10 ডিগ্রি চ্যানেল বলছি আমরা। তাহলে কার নিকোবর থেকে নিকোবর শুরু হচ্ছে। এখানে আবার একটু দূরে আমরা সবচেয়ে দক্ষিণে পাবো গ্রেট নিকোবর। নিকোবরের সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে গ্রেট নিকোবর। তাহলে গ্রেট নিকোবর এবং কার নিকোবর এর মধ্যে রয়েছে সোমব্রেরো চ্যানেল। এখানে জলভাগটাকে বলা হয় সোমব্রেরো চ্যানেল। ছোট নিকোবর, কার নিকোবর এবং ছোট নিকোবরের মধ্যে, লিটল নিকোবরের মধ্যে সোমব্রেরো চ্যানেল আছে। গ্রেট নিকোবর সবচেয়ে দক্ষিণে। আর মাউন্ট থুলিয়ার, মাউন্ট থুলিয়ার হচ্ছে এই নিকোবরের সবচেয়ে উঁচু অংশ। টোটাল আন্দামান নিকোবরের সবচেয়ে উঁচু অংশ হচ্ছে স্যাডেল পিক, আর যদি বলা হয় শুধু নিকোবরের সবচেয়ে উঁচু অংশ, সেটা হচ্ছে মাউন্ট থুলিয়ার। আচ্ছা, আমরা জানি এখানে দুটো আগ্নেয় পাহাড় রয়েছে, আগ্নেয় পর্বত রয়েছে, একটা হচ্ছে নারকোন্ডাম আর একটা হচ্ছে ব্যারেন। ব্যারেন কিন্তু সক্রিয় আগ্নেয়গিরি, এখানে মাঝে মধ্যেই অগ্নুৎপাত হয়। সেটা কোথায় রয়েছে? আন্দামান নিকোবরের পূর্ব দিকে রয়েছে। আর নারকোন্ডামটা মৃত আগ্নেয়গিরি, কিন্তু অবশ্যই দুটোই গুরুত্বপূর্ণ। তাহলে এই দুটো কিন্তু পূর্ব দিকে রয়েছে। তাহলে এই যতগুলো ইনফরমেশন আমি বললাম, এই প্রত্যেকটা ইনফরমেশন থেকে কিন্তু প্রশ্ন হয়। এরপর আমরা দেখছি, নিকোবরটা আমরা করেছি, এবার লাক্ষাদ্বীপে আমরা চলে যাব। আরব সাগরে রয়েছে লাক্ষাদ্বীপ। 36টা দ্বীপ আছে এই ঠিক এই জায়গাটাতে। এই জায়গাটা যদি বড় করা হয় আমরা এরকম দেখব, বিভিন্ন দ্বীপ রয়েছে। সবচেয়ে ছোট কেন্দ্রশাসিত অঞ্চল, লাক্ষাদ্বীপের রাজধানী হচ্ছে কাবারাত্তি, পুরোটা হচ্ছে প্রবাল দ্বীপ। আচ্ছা, আন্দামান নিকোবর কিন্তু পুরোটাই হচ্ছে আগ্নেয় দ্বীপ, আর লাক্ষাদ্বীপ হচ্ছে প্রবাল দ্বীপ। মিনিকয় হচ্ছে সবচেয়ে বড় এবং সবচেয়ে দক্ষিণ দিকে রয়েছে মিনিকয়। এই যে মিনিকয় আমরা দেখতে পাচ্ছি,
লাক্ষাদ্বীপের সবচেয়ে দক্ষিণের অংশ হচ্ছে মিনিকয় এবং সবচেয়ে বড় অংশও বটে। মালদ্বীপ রয়েছে লাক্ষাদ্বীপের পরে, এখানে মালদ্বীপ হচ্ছে ভারতের প্রতিবেশী রাষ্ট্র। মালদ্বীপ এবং লাক্ষাদ্বীপের মধ্যে 8 ডিগ্রি চ্যানেল আছে। 8 ডিগ্রি চ্যানেল, অর্থাৎ 8 ডিগ্রি অক্ষরেখা এখান দিয়ে গেছে, 8 ডিগ্রি চ্যানেল আছে মিনিকয় এবং মালদ্বীপের মধ্যে। তাহলে এই ছিল আমাদের ওভারঅল ভারতের ভূপ্রকৃতি। ডিটেলে আমরা একদম সেই ভারতের ভূপ্রকৃতির উৎপত্তি কোথা থেকে হয়েছে, সেই জিওলজিক্যাল হিস্ট্রি থেকে শুরু করে বিভিন্ন রক সিস্টেম থেকে শুরু করে বিভিন্ন যে ভূপ্রকৃতির এক একটা পার্ট এবং সেখান থেকে যা যা প্রশ্ন আসে সমস্ত রকমের পার্ট কিন্তু আমরা এখানে কভার করছি। তাহলে এবং এখানে প্রচুর ছবি আছে, তো ম্যাপ স্টাডি করবেন খুব ভালো করে। এখান থেকে কিন্তু ম্যাপটা, যত ভালো ম্যাপ স্টাডি করতে পারবেন তত ভালো মনে রাখতে পারবেন, ঠিক আছে? এবং এখান থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই থাকবে প্রত্যেকটা জায়গায়, এবং আমি যেগুলো হাইলাইট করে দিলাম যে এখান থেকে প্রশ্ন হয়, এভাবে এভাবে হয়, সেগুলো কিন্তু ভালো করে করবেন, খুব ভালো করে তৈরি করবেন। ওকে, এই জায়গা থেকে কিছু প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। বেশ, ঠিক আছে, তাহলে আজ এই ক্লাসটা এখানে কমপ্লিট করছি। নমস্কার।